আজকের পর্বে দেখতে পাবেন আদি সুবলকে বলছে, শুভ তুমি এটা কি করছো? তুমি জানো না যে ওর কাছে কোনো কিছু করা সম্ভব না? এই প্রেগনেন্সি রিপোর্ট ফর্জড করাটা ওর কাছে কোনো আশ্চর্য ব্যাপারই না। এর আগে তুমি দেখোনি ও কত কি করেছে? তখন শুভলক্ষ্মী বলছে, আমি জানি ও আগে অনেক কিছু করেছে, আমার ওদেরকে ভয় পাওয়া উচিত, ওকে আর ওর দাদাকে। কিন্তু আমার মন বলছে মোহনা এবার কোনো চালাকি করছে না গো। না, তুমি বলো যে এই মুহূর্তে এই রাস্তা দিয়ে আমরা যাব, সেটা মোহনার পক্ষে জানা কিভাবে সম্ভব? ও কি এমনি এমনি এত বড় রিস্ক নিয়ে নিত? ওখানকার যদি আমরা ঠিক টাইমে না আসতাম তাহলে তো ও আজ মারা যেতে পারতো নাকি? তাই বলছি ও কোনো কিছু করেনি গো। আমার মন বলছে ও সত্যিই প্রেগনেন্ট, আর ওকে আমি এই অবস্থায় রাস্তাতে রেখে আমি কিছুতেই চলে যেতে পারি না গো। তখন আদি আবারও বলে, না আমি এটা কিছুতেই মেনে নেব না গো, আমি আবার ওকে আমার বাড়িতে নিয়ে গিয়ে তোমার আর মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হতেই দেব না গো। তখন শুভ বলছে, আমি জানি তোমার ভয় পেরের অনেক কারণ আছে, কিন্তু একবার তুমি বিশ্বাস করে দেখো। তখন বলে, না আমি কিছুতেই ওকে বিশ্বাস করতে পারবো না গো। তখন মোহনা বলে, দেখো শুভ, আমাকে নিয়ে তোমরা ঝামেলা করো না গো। তখন শুভকে আদি বলে, শোনো শুভ, ও কোনো কিছুরই বিনিময় চাইছে, ও আমাদের বাড়িতে ঢুকতে, আর সেটার জন্যেই কিন্তু এই প্রেগনেন্সিটা করেছে। তখন শুভ বলে, না গো, আমি দেখলাম ও রিপোর্টটা, ওর ক্রিটিক্যাল প্রেগনেন্সি, ও ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ওকে এখন যত্ন নেওয়া দরকার। তখন আদি বলে, আবারও তুমি ওকে কিন্তু ভুল ভাবছ। তখন মোহনা বলে, আমি সত্যিই বলছি, আমি তোমাদের ক্ষতি করার জন্য ওর বাড়িতে ঢুকতে চাচ্ছি না গো, আর আমি ঢুকতে চাইও না। আমি আমাকে নিজের মতো করে আমি রাখতে চাই, নিজের মতো করে আমি ঠিক গুছিয়ে নেব। দেখো আমি ঠিক পারবো নিজেকে সামলে নিতে, আর এটা তো আমার সবথেকে বড় প্রায়শ্চিত্ত। তখন আদি বলে, হ্যাঁ এটা তুমি একদম ঠিক বলেছ, এটা তোমার বড় প্রায়শ্চিত্ত। তো মোহনা ওদের দুজনের হাতটা নেয় আর বলে, তোমরা দুজনে খুব ভালো থেকো। দেখো আমি কথা দিচ্ছি, তোমাদের দুজনের মধ্যে আমি আর কখনো আসবো না গো, বলে সেখান থেকে চলে যায়। তখন শুভ আদিনীকে বারবার করে বলে, আদি তুমি ওকে দাঁড় করাও, ওকে তুমি থামাও, আমাদের সৌমিকের সন্তান আমাদের বাড়িতে যাবে না তা কখনো হয়? সৌমিকে তো জানার অধিকার আছে নাকি? এসব বলে অন্যদিকে দেখা যায় যে পলাক বলে শিবন্তীকে, শিবন্তী তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো। তখন শিবন্তী বলে, তোমার কোনো কথা শোনার আমার কোনো দরকার নেই গো। তখন দেবিকা বলে, দিদি আপনি একটু চুপ করেন, আমি কিন্তু কোনো অন্যায় করিনি গো। তখন বলে, তুমি একদম কথা বলবে না, তোমার কথা তো আমি কোনো কিছু শুনতে চাই না গো। তখন শিবন্তী বলে, আমি এবাড়ির তো কেউ নাই, এবাড়ির আমি যতদিন ধরে আমার জ্ঞান ফিরেছি আমি ততদিন ধরে দেখছি আমার চোখের সামনে যা কিছু ঘটে যাচ্ছে সেটা আমার মেনে নেয়ার মতোই না, আমি এটা মেনে নিতে পারবোই না গো। এসব বলে। তখন রূপস বলে, বৌদি তুমি আমার সবার কাছে প্রিয় ছিলে, এখনো প্রিয় আছো গো, তোমার জায়গায় কেউ কখনো নিতে পারবে না। তখন প্রভুও বলে, এ কথাটা আর যে তোমার জায়গায় কেউ নিতে পারবে না দিদিভাই। তখন দেবিকা বলে, আর আমি নেবার চেষ্টাও করব না গো। তখন শিবন্তী বলে, আবার তুমি কথা বলছো, তুমি একদম চুপ করো। তখন শাশুড়িমা বলছে, দেখো বড়মা, বড় বৌমা, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ ওই মেয়েটা দেবিকা কোনো অন্যায় করেনি, তোমাকে দিনের পর দিন তোমার সেবা করে তোমাকে সুস্থ করে তুলেছে, তাই বলছি তুমি এভাবে ওর প্রতি অকৃতজ্ঞতা হয়েও না। তখন দেবিকা বলছে, শোনো আমি আর কারোর মধ্যে অশান্তি চাই না গো, হ্যাঁ এটা ঠিক, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে এ বাড়ি থেকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি যাইনি, কিন্তু কথা দিচ্ছি আমি এই মুহূর্তে আজকে এ বাড়ি ছেড়ে চলে যাব। তখন ডোনা বলছে, সত্যি তো, মায়ের তো সত্যি কষ্ট হওয়ারই কথা, তুমি বলো ঠাম্মি যে সতীনতুল্য একটা মেয়ে যদি থাকে আর বাবার পাশে পাশে যদি ঘুরঘুর করে বেড়ে, তাহলে তার মনে কতটা খারাপ লাগতে পারে। তখন শাশুড়ি বলে, শোনো এবাড়ির সবাই না খুব অকৃতজ্ঞতা গো, না হলে মেয়েটা যেভাবে সবার জন্য এত কিছু খেটে গেল মন থেকে, কোনো কিছু একটা অজুহাত ছাড়া, আর তাকে এসব বলছো? তখন শিবন্তী বলছে, ও মা তার মানে আপনি বলছেন আমি অতকৃতজ্ঞতা? তখন বলছে, তাছাড়া কি বড় বৌমা, আমি তোমাকে চিনতে পারছি না, সত্যি তুমি যে এতটা চেঞ্জ আমি সত্যি ভাবতে পারিনি গো। তখন দেবিকাকে বলছে, দেবিকা তুমি এবাড়ি থেকে যাওয়ার কথা বলো না গো, এখন তুমি চুপ করো, আগে আসুক আদিরা। তখন প্রভুও বলে, আমারও সেটাই মনে হচ্ছে, আদি আসুক, এবাড়িতে আসুক, তারপরে যেটা হবার সেটাই হবে। তখন শিবন্তী বলছে, ও তার মানে প্রমাণ হয়ে গেল এবাড়িতে আসতে আমি কেউ দে, আমি এবাড়ির কিছু ঠিক করার মানুষই না। ওরা সবকিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় যে রূপস বলছে যে দেবিকাকে এভাবে বাড়ি থেকে বের করাটা কি ঠিক হবে? যতই হোক আদিত্য মান নাকি, ওর তো খারাপ লাগতে পারে। তখন ও যদি এসে শোনে এসব কথা তাহলে কি ভাববে? তখন ঠাম্মি বলছে, এখানে এসব হয়েছে তা ওদের সামনে বলার কোনো দরকারই নাই, কিন্তু ওরা এখনো আসছে না কেন? পুজোরও তো সময় হয়েছে। ঠিক তখনই সেখানে ওরা আসে আর বলে, ওই তো চলে এসেছে। তখন সবাই বলে যে বাড়ির সবাই তো আমরা উপস্থিত আছি, চলো পুজোটা সেরি। তখন শুভ বলে যে হ্যাঁ, কিন্তু একজন মেম্বার আমাদের বাদ ছিল, তাই সেই মেম্বারটাকে আমরা নিয়ে এসেছি। তখন প্রভি বলে, কে রে সে মেম্বার? তখন মোহনাকে আসতে বললে মোহনাকে ডাকে, আর তখন প্রভি বলে, মোহনা আবার ফিরে এসেছে? আর কেন এবার মোহনাকে তুই নিয়েছিস?
মোহনাকে বাড়ি থেকে বের করে দে মা, তুই জানিস ও কি রকম, তাই আমি চাই না আমার বাড়িতে আর অশান্তি হোক না ওকে নিয়ে। এসব বলে তখন বলে, না, আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারবো না গো, ও সত্যি ভালো হয়ে গেছে, ওকে একটা সুযোগ দাও তোমরা। তখন প্রভি বলে, তুই না পারলে আমি পারবো ওকে বের করে দিতে। ঠিক তখনই শুভ বলে, ছোট মা, তুমি এটা কি করছো, ও এখন প্রেগনেন্ট, ও এখন অসুস্থ। তখন বলে, মানে কিসের জন্য প্রেগনেন্ট, ও তো আমার ছেলের সাথে ওর কোনো সম্পর্ক নেই এখন। তখন মোহনা এখন চুপ করে দাঁড়িয়ে থাকে, আর সৌমিকে কথাটা শুনে তখন ভাবতে থাকে সে রাতের কথাটা, আর বলে, আমি এটা কি করে ফেললাম। এদিকে মোহনা দাঁড়িয়ে থাকে আর বারবার করে শুভ জিজ্ঞাসা করে সৌমিককে, কিরে, তুই অন্তত কিছু বল, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তোর একটা সত্যের উপর সবটা ডিপেন্ড করে, একটা বাচ্চার, মোহনার থাকা না থাকা সবকিছু। তো রূপোশ বলে, সৌমিক, তুই তো সেদিনকে ওর সঙ্গে অভিনয় করছিলি তাই না? আকাশ আর আমাদের অহনার বিয়েটা কিভাবে হয়েছে না হয়েছে, ওকে তো তুই ভালোবাসিস না, তো তুই তো সবার সামনে এ কথাটা রোজ বলিস যে ওর প্রতি কোনো ভালোবাসার কোনো দুর্বলতা নাই নাকি। এসব বলে তখন ওখানকার চুপচাপ সৌমিক দাঁড়িয়ে থাকে। তখন ওখানকারে মোহনা বলে, একটা কথা বলো না, আমার কাছ থেকে চোখ ছুড়িয়ে নিল। তখন ঋদ্ধি বলছে, আচ্ছা সৌমিক, বলছিস না কেন, তাহলে ওর বাচ্চার বাবাকে? যদি তুই নাই হয়ে থাকিস তাহলে তুই সত্যিটা বলতে পারছিস না কেন বল। তখন শুভ আবারও বলে, কেন বলছিস না গো। তখন কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, আমি না পারছি মোহনার কাছে ছুটে যেতে, আর না পারছি মোহনা হয়ে কারো সামনে কোনো কথা বলতে, আমি এখন কি করব। তখন আদি বলে, ও আমাদের বাড়িতে থাক, ও খুব তো প্রেগনেন্ট, অসুস্থ। তখন মেজকাকি বলে, আমিও বলছি ওকে বাড়ি থেকে বের করে দে, আবার তোরা খাল কেটে ঘুমির ডাক। তখন শুভ বলে, না গো, আমি তো একটা মা, তাই একটা মায়ের শরীর দেখে বুঝতে পারি যে সে মিথ্যে বলছে না সত্যি বলছে। তা ওকে একবার সুযোগ দাও, ও সত্যি ভালো হয়ে গেছে, ভালো না হলে একটা সুযোগ তো দিয়ে দেখো তোমরা। তখন সেখানে শিবন্ত নাসে আর বলে, আমারও মন সেটাই বলে, যখন এ বাড়ির সন্তান ওর বেটায় আছে তখন ওকে এ বাড়িতে থাকতে দেয়া হোক। তখন শুভ বলে, মা যখন একবার বলেই ফেলেছে ওকে এ বাড়িতে থাকতে দেয়া হোক, তখন এ বাড়িতে থাকবে মোহনা, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, মায়ের ওপর কেউ কথা বলবে না, তুমি এ বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারো। এসব কথা বলে। আর তাছাড়া দেখবে আর কোনো আমাদের মধ্যে অমঙ্গল হবে না, আমাদের বাড়িতে তো একজন এসেছে, কি সে সবকিছু ঠিক করে নিবে, দেখে নেবে, আমরা এবার থেকে সবকিছু ভালোভাবে কাটাবো। আগাম পর্বে দেখতে পারবে যে শুভ আর কমলি যাচ্ছে মন্দিরে পুজো দিতে, আর একটা মেয়ে বাইক চালিয়ে আসতে গেলে ওদের গায়ে ধাক্কা দিয়ে পড়ে যায়। তখন কমলি বলে, একেবারে তো অশুভ মেয়ে যাকে বলে, আর তখন ওগুলো তুলে দেয় আর বলে, আমি দেখি নাই গো, তাই পড়ে গেছিল, আমি অতটা অসভ্য নয় তাই তুলে দিলাম। তো আজকের পর্বটা কেমন হয়েছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।